নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। চারণ কবি মুকুন্দ দাসের সেই কালজয়ী গানটার কথা আবার মনে পড়ছে। রাখিতে সন্তান ভয় কি মরণে, রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। তাথই 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 দ্রিমি দ্রিমি দম দম, ভূত পিশাচ নাচে যোগিনীর সঙ্গে। 2রা ফেব্রুয়ারি নয়াদিল্লিতে বঙ্গেশ্বরী যা কাণ্ড কারখানা করলেন, তাতে আমার এই কথাটাই মনে হচ্ছে যে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনীর সঙ্গে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই এই ধরনের কাজ করতে অভ্যস্ত। হঠাৎ করে ঘটনাস্থলে পৌঁছে যাওয়া, সেখানে যা মুখে আসে তাই বলা। যখন সিপিএম এর জমানা ছিল, তিনি পান থেকে চুন খসলে সিপিএম দায়ী বলে চিৎকার করতেন। কিন্তু এবার তো আর সিপিএম নেই, এখন সবকিছুতে তিনি বিজেপির ভূত দেখেন। চিত্রনাট্যটা কিন্তু খুব খারাপ হয়নি, আইপ্যাকের তৈরি চিত্রনাট্য। আচ্ছা, দিদিমণি ঘরের কাপড় পরে চলে গেলেন বঙ্গভবনে, বেশ ভালো করেছেন। আচ্ছা, নিরাপত্তা রক্ষীদের হাতে ওই মাইক্রোফোন আর সাউন্ড বক্সটা নিতে ভুললেন না কেন? ভুললেন না তো? শুভেন্দুবাবু এটাই প্রশ্ন করেছেন যে ঠিক আছে, বাড়ি থেকে কেউ একটা খবর এলো, তড়ি ঘড়ি ছুটে চলে যায়, অনেকেই যায়, আমরাও যাই। কোনো খবর আসলে তখন আর নিজেকে তৈরি করার সময় তো থাকে না। তা দিদিমণি বলছেন তিনি এই খবরটা পেয়েছেন, পেয়ে দৌড়ে চলে এসছেন। খুব ভালো কথা, এসছেন। তার সঙ্গে করে ওই মাইক্রোফোন আর সাউন্ড বক্সটা কেন? অর্থাৎ এটা যে আইপ্যাক পরিকল্পিত চিত্রনাট্য, পরতে পরতে তার ছাপটা কিন্তু রয়ে গেছে। আসলে দিদিমণি অতীতে এইসব করলে সর্বভারতীয় মিডিয়াও একটা মজা পেত আর কি। দেখো, একজন নেত্রী, তিনি রাজপথে যা ইচ্ছা তাই করছেন। কিন্তু এখনো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব পুরনো খেলা বুঝে গেছেন। প্ররোচনা দিয়েছেন কিভাবে দেখছেন দিল্লি পুলিশের কর্মচারীদের, তার মধ্যে মহিলারাও ছিলেন। অর্থাৎ এমন একটা পরিস্থিতি উনি তৈরি করতে চাইছেন যাতে রাজনৈতিক শহীদের মর্যাদাটা পাওয়া যায়। একটু ধাক্কাধাক্কি হলো, এ হলো, কথা কাটাকাটি হলো, সঙ্গে সঙ্গে দেখো দেখো দিল্লি পুলিশ, অমিত শাহের পুলিশ আমাদের সঙ্গে কি অত্যাচার করছে দেখো। আর কিছু হলে আর এক প্রস্ত নাটক তো আছে, যেটা 2021-এ ভাঙা পায়ে খেলা হবে বলে তিনি হাত দিয়ে বল ছুঁড়েছিলেন। এবারও এরকম একটা ভিকটিম কার্ড তিনি খেলবার জন্য মরিয়া হয়ে আছেন, প্ররোচনা দিচ্ছেন, ভিকটিমাইজড হতে চাইছেন। এবং সেই জন্যই রাতের বেলা 22 জন পুলিশ কর্তাকে কলকাতা থেকে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে বঙ্গভবনের নিরাপত্তার জন্য। তার মধ্যে একজন ডিএসপি পদমর্যাদার অফিসার আছেন। ভালো, আমাদের রাজকোষের, আমাদের টাকা খরচ করে, করের টাকা খরচ করে পুলিশ কর্মীদের বিমানে করে দিল্লি নিয়ে গেছেন, ভালো। তবে দিল্লিতে এখন শীতও আছে আর দূষণও আছে, তারা কতটা স্বস্তি বোধ করবেন আমি জানি না। কিন্তু বঙ্গেশ্বরীর হুকুম প্রশাসন তার ফেলতে পারে না। অর্থাৎ ন্যারেটিভটা তৈরি করতে চাইছেন, দেখুন দিল্লি পুলিশের উপর আমার কোনো ভরসা নেই ভাই, আমি আমার রাজ্যের পুলিশকে নিয়ে এসেছি। খুব ভালো, তারা তো ভীষণ রকম অনুপ্রাণিত, সবাই নয়, অনেকে কিন্তু কাজটা করতে চান আইন মেনে, সংবিধান মেনে, কিন্তু 14 তলার নির্দেশে তারা সেই কাজটা করতে পারে না। আমি আজকে শিরোনামটা কি দিয়েছি, স্ক্রু টাইট করে দিল কমিশন, বা ভালো টাইট করে দিল কমিশন। আমি বলছি স্ক্রু টাইট করে দিল কমিশন। তার আগে বলি, আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমি আপ্লুত। আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করছেন, কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আগামী দিনেও আপনাদের সহায়তা থেকে বঞ্চিত হব না আশা করি। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই আপনাদের সহায়তা আমার কাছে চলে আসবে। কিভাবে স্ক্রু টাইট করলো কমিশন, দেখুন একটা একটা করে আমি এক্সাম্পল দিই।
বিকেল 4টে নাগাদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিদিমণি আর যারা আত্মহত্যা করেছেন বা এসআইয়ের কারণে মৃত্যু হয়েছে এই বিএলও এবং ভুক্তভোগীদের পরিবারের কয়েকজনকে নিয়ে তিনি নির্বাচন সদনে গেলেন কমিশনের ফুল বেঞ্চের সামনে। রিপোর্টে প্রকাশ কথাটা ভালোই হচ্ছিল। দিদিমণি একে একে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন এবং তিনি যখন বলতে শুরু করেন তিনি ভাবেন সবাই তার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনবে, কোনো প্রশ্ন করা যাবে না। তা তখন জ্ঞানেশ কুমার নাকি বলেছেন যে আপনাদের কথা বা আপনার কথাই সব শুনতে হবে কেন, আপনার কথার পিছনে কি এমন লজিক আছে? আপনি ঠিক বলছেন আর নির্বাচন কমিশনের সদস্যরা সব ভুল বলছে, এটা কি কখনো হয়? ব্যাস, দিদিমণি তেলে বেগুনে চলে উঠেছেন। অভিযোগ তার কথা শোনা হয়নি, তাকে অপমান করা হয়েছে, অসম্মান করা হয়েছে, যা তিনি করে থাকেন। একটা বৈঠকে গেলে বৈঠকটাকে তিনি ভেস্তে দেন। অতীতে বহুবার আমরা দেখেছি, এবারও সেই অতীতের ঘটনার পুনরাবৃত্তি হলো। তারপর বেরিয়ে এসে অহংকারী, বিজেপির দালাল, কমিশন এইসব বললেন টললেন, খুব ভালো কথা, এসব বলেই যাচ্ছেন, একগুচ্ছ অভিযোগ করলেন। মূল কারণ কি? উনি যে ধরনের অনুপ্রাণিত এবং গৃহপালিত আমলাকুলের সঙ্গে ঘর করেন, জ্ঞানেশ কুমার সেই ক্যাটেগরির নন। তিনি দেশের মুখ্য নির্বাচন কমিশনার, সাংবিধানিক পদে আছেন, তার মর্যাদা ক্যাবিনেট মিনিস্টারের মতো। তিনি যে কথাটা বলেছেন যে একতরফা দিদিমণি বলেছেন, অভিযোগের ঝাঁপি খুলে দিয়েছেন, আর কমিশনের বক্তব্য যে যে কথাগুলো বলছেন তার লজিক কি? লজিক ছাড়া এই ধরনের বকবক কেনই বা তারা শুনবেন? সবারই তো সময়ের দাম আছে। আচ্ছা ভাবুন তো, রাজ্যের কোনো আমলা দিদিমণিকে এইভাবে মুখের উপর বলতে পারে? পারে না। বরঞ্চ দিদিমণি ওই প্রশাসনিক সভায় টিভি ক্যামেরার লাইভ চলছে, আমলাদের রীতিমতো ভৎসনা করেন, নাম ধরে ডাকেন। সেটা তিনি ভাবেন সারা ভারতবর্ষে বোধহয় এটাই রীতি, তিনি যা বলবেন সবাই ডটেড লাইনে সাইন করে দেবে। তো জ্ঞানেশ কুমার করেননি। দিদি রেগে গেছেন, অপমানিত হয়েছেন, অসম্মানিত হয়েছেন। আরে তিনি যে 7 বারের সাংসদ, 4 বার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, 15 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, এসব আমরা সবাই জানি, নতুন কিছু নয়, দেশের মানুষ জানে যারা রাজনীতির খবরাখবর রাখেন। তাহলে আপনি বৈঠকে সব বলবেন আর সবাইকে মন্ত্রমুগ্ধের মতো আপনার অমৃতবাণী শুনতে হবে, এর তো কোনো মানে নেই। মুখ্য নির্বাচন কমিশনারের মনে হয়েছে যে কথাবার্তাগুলো বা যে অভিযোগগুলো করা হচ্ছে কমিশনের বিরুদ্ধে, তার মধ্যে যুক্তি নেই, আবেগ আছে, ইচ্ছা করে দাগিয়ে দেওয়া হচ্ছে, তাই তিনি বলেছেন। ব্যাস। 2, আচ্ছা দিদিমণি তো 48 ঘন্টার উপর দিল্লি আছেন, দেখলেন অখিলেশকে, কেজরিওয়ালকে বা স্টালিনের কেউ বা কানিমোচি বা মনোজ ঝা আরজেডির কেউ দিদিমণির ছায়া মানায়নি, তারা সংসদে ব্যস্ত ছিলেন। কেন বলুন তো? স্টালিনও তো সুপ্রিম কোর্টে মামলা করেছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা সেখানেও প্রকাশ হবে। তেজস্বী বিহারে এসআইআর এর বিরুদ্ধে ভোটাধিকার যাত্রা করেছিলেন, গড়া প্রেস কনফারেন্স করেছেন। অখিলেশ কি করেছেন আমি জানি না, তার রাজ্যে খসড়া তালিকায় 2,90,00,000 লোকের নাম বাদ গেছে, মোট ভোটারের 18% বেশি। কেউ কিন্তু সীমা লঙ্ঘন করে প্রতিবাদ করেননি। সাংবিধানিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে যতটা প্রতিবাদ করা সম্ভব তারা করেছেন। দিদিমণি কিন্তু সব সীমানাটা লঙ্ঘন করেছেন। শুধু দিদিমণি নয়, দিদিমণি করছেন বলে তার সবাই করছে, সাঙ্গ পাঙ্গ, উড়ু কাতু, মদনা, ডাকিনী, যোগিনী সবাই করছে। আচ্ছা উনি বলছেন 58 লক্ষের নাম বাদ দিয়ে দেওয়া হলো। একজন
খুনিরও তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে। প্রত্যেকটা বুথে এই তালিকাটা টাঙিয়ে দেওয়া হয়েছে। মাত্র 7খানা অভিযোগ জমা পড়েছে, 7খানা। এরা হচ্ছে মৃত, পার্মানেন্টলি শিফটেড, একাধিক জায়গায় নাম আসে এরকম ভোটার। বিএলওরা এই তালিকা BLA 1 BLA 2 কে দিয়েছিল, তারা কিন্তু কিচ্ছু বলেনি। 58 লক্ষের মধ্যে থেকে আমি জানি মাত্র 7খানা প্রতিবাদ জমা হয়েছে, মানে আবেদন জমা হয়েছে যে ভুল হয়েছে, তাদের নাম তালিকায় থাকা উচিত নয়। ফেয়ার এনাফ। বুথে বুথে তালিকা টাঙানো আছে। আপনার দলের BLA 1 BLA 2 সেই তালিকা দেখে যদি কোনো গরমিল থাকে তো কেন আবেদন করেনি? মাত্র 7খানা আবেদন। আপনি ওখানে বাজার গরম করছেন। আসলে আপনার একটা ইস্যু চাই, ভিকটিম কার্ড খেলতে হবে সবসময়। আপনি একটা কল্পিত প্রতিপক্ষকে খাড়া করেন। কিছুদিন আগে হেলিকপ্টারকে করেছিলেন কল্পিত প্রতিপক্ষ, এবার তো নির্বাচন কমিশন। দেখুন, দিদিমণি যে অভিযোগগুলো করেছেন যে মাইক্রো অবজারভারকে নিয়োগ করা হলো, জনপ্রতিনিধিত্ব আইনের কোনো সংস্থান নেই, কেন 58 লক্ষের নাম বিনা শুনানিতে বাদ দেওয়া হলো, এত তাড়াতাড়ি SIR করার কি আছে, শুধু ভোটমুখী রাজ্যে কেন হচ্ছে? আরে বিহারেও তো ভোটের আগে হয়েছে, এতেও হচ্ছে, কেরলেও হচ্ছে, তামিলনাড়ুতেও হচ্ছে, অন্য রাজ্যেও হচ্ছে। আর কখন SIR হবে সেটা দিদিমণি ঠিক করবেন। সাংবিধানিক প্রতিষ্ঠান ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশনকে নির্বাচনের সময় তালিকা সংশোধনের জন্য, তারা এবার নিবিড় সংশোধন করছে। কমিশন পাল্টা বলেছে যে বিএলওদের বর্ধিত ভাতা এখনো কেন দেওয়া হয়নি, যে কদর্য ভাষায় তৃণমূলের বিধায়ক নেতারা কমিশনকে আক্রমণ করছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। EROদের কাজ যখন হচ্ছে সেখানে ভাঙচুর হচ্ছে। লাগাতার উস্কানিমূলক বক্তব্য রাখা হচ্ছে কমিশনের বিরুদ্ধে। কমিশনকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে রাজ্যের শাসক দল। কমিশনও কিন্তু পাল্টা জবাব তৈরি করে রেখেছে। এখন প্রশ্ন হলো, কমিশনের লোকবল নেই, একমাত্র CEO হচ্ছেন নির্বাচন কমিশনের প্রতিনিধি, আর বাকি সব করেন রাজ্যের আমলারা, শিক্ষকরা ইত্যাদি। তাহলে এই তালিকা, এই যে স্পেলিং এর মিসম্যাচ, এ তো আর মনোজ আগরওয়াল করেননি। এখানে রাজ্য সরকার যাদেরকে ডিপ্লয় করেছিল, অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃত, অনেক ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুলের জন্য এগুলো হয়েছে। তাহলে আপনি কমিশনকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন কেন? আপনি ন্যারেটিভ তৈরি করতে চান, 22 জন পুলিশকে উড়িয়ে নিয়ে গেলেন। আরে আমরা বাঙালি, পশ্চিমবঙ্গের গর্বিত অধিবাসী, আপনি একা বাঙালির ঠিকাদার নন। বাংলাকে যে পর্যায়ে আজকে নিয়ে এসছেন আপনাদের শাসনকালে, দেশের মানুষ জানে এই রাজ্যের শিক্ষকদের চাকরি মাছের বাজারে মাছ বিক্রির মতো দরাদরি করে বিক্রি হয়। এই রাজ্যের সর্বভুক দলটা কয়লার টাকা খায়, গরুর টাকা খায়, মাটির টাকা খায়, পাথরের টাকা খায়, চাকরি চুরির টাকা খায়। যেখানে টাকার গন্ধ তারা সেখানে ঝাঁপিয়ে পড়ে, অলিক ক্ষুধায় কবে না নিজেকেই খেয়ে ফেলবে। আপনি জবাব দিন, আপনার রাজ্যে বিনিয়োগ আসে না কেন, কর্মসংস্থান নেই কেন, এত পরিযায়ী শ্রমিককে ঘর বাড়ি ছেড়ে বাইরে যেতে হয় কেন? এত কাজ করেছেন, জন্ম থেকে মৃত্যু, সামাজিক প্রকল্প, এত ভয় আপনার? একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার সাংবিধানিক কাজ করতে চাইছে, সেটাকে ভেস্তে দিতে চাইছেন যাতে মৃত ভোটাররা আবার আপনাদের দলের পক্ষে ভোট দেয়, আবার দ্বিজেন মুখোপাধ্যায় ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, এটা আপনি চাইছেন? তাহলে এদের ভোটেই যে আপনি জেতেন বারে বারে, এটা আপনার আচরণ দেখে প্রমাণিত হচ্ছে। দিদিমণি, বারবার এক খেলা খেলবেন না, এসব নাটক মানুষ ধরে ফেলেছে। আর সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গে বেশি পাঙ্গা নিলে এটা আপনারই ক্ষতি। কোনো অবস্থাতেই পুরনো ভোটার তালিকায় ভোট হবে না। ধরুন এইসব চলতে থাকলে কমিশন বলবে আমরা পারছি না SIR করতে, স্থগিত করলাম, এখন হবে না, পরে হবে, SIR করেই ভোট হবে।
আরে আপনার মেয়াদ তো অটোমেটিক্যালি 2026-এর মে মাসে শেষ হয়ে যাচ্ছে। ভোট না হলে কি হবে? রাষ্ট্রপতি শাসন হবে, এসআইআর হবে। আপনার অনুপ্রাণিত প্রশাসনের 100 জনের মধ্যে 100 জন কিরকম পাল্টি খায় তখন দেখবেন। এই যে রাজ্য সরকার তৃণমূলের লোকজন হলফনামা দিচ্ছে না সুপ্রিম কোর্টে, কেন শুনানিতে ডাকা হচ্ছে, মানুষকে হয়রান করা হচ্ছে, কমিশনও পাল্টা দিয়েছে। কমিশন এক্সাম্পল দিয়ে বলছে শুধু নানুরে একটা জায়গায় একজন 397 জনের বাবা হয়েছে, এরকম অনেকগুলো দেখিয়েছেন তারা। তা কমিশন বলছে এটা কিভাবে সম্ভব? হয় এর পিছনে দুর্নীতি আছে, নাহলে অন্য কিছু আছে। তাই ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির জন্যই তারা কিন্তু এই নোটিশ পাঠিয়ে ডাকছে, কারণ তারা চায় যে এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, নামের সঙ্গে স্পেশালটা যুক্ত আছে। সুতরাং একটা নির্ভুল স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক, ব্যাস। সুপ্রিম কোর্ট কমিশনের হলফনামা নিয়ে কি বলবে সেটা সুপ্রিম কোর্টের বিবেচ্য। সীমা খান্নাকে নিয়ে আপনার আপত্তি, আরে উনি কমিশনের সদস্য, আইটি সেলটা দেখেন, তাহলে আনব্লেমিশ ক্রেডেনশিয়াল আছেন, তাকে আপনি বলছেন যে বিজেপির আইটি সেলের লোক। ওই সুনীল দার একটা উপন্যাস ছিল, শেষের দিকে লেখা, 2 নারী হাতে তরবারি। ওই সীমা খান্নার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী সরব হওয়া নিয়ে আমার ওই সুনীল দাসী উপন্যাসটার কথা মনে পড়লো, 2 নারী হাতে তরবারি। সবকিছুতেই বিজেপির ভূত, কমিশনের ভূত, এসআইআর এর ভূত, উদ্ভ্রান্তের মতো আচরণ। ওইসব ছক এবার আর চলবে না। অনেক খেলেছেন আপনি, ভাঙা পায়ের খেলা দেখিয়েছেন, বল ছুঁড়েছেন, সব খেলার একটা সীমা থাকে। 2রা ফেব্রুয়ারি গভীর রাতে সুপ্রিম কোর্টে দিদিমণি একটা এফিডেভিট ফাইল করেছেন আইপ্যাকের মামলায়। বলেছেন যে তিনি ইডির অনুমতি নিয়েই তার দলীয় যা জিনিসপত্র ছিল তা নিয়ে এসেছিলেন, তিনি কোনো হুমকি টুমকি দেননি। ইডি বলেছেন না, দিদিমণি থ্রেট করেছিলেন, ইন্টিমিডেট করেছিলেন এবং ফাইল ছিনতাই করে নিয়েছিলেন। তো 3রা ফেব্রুয়ারি শুনানি হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট আরো 1 সপ্তাহ সময় দিয়েছে ইডির আবেদনের প্রেক্ষিতে। ইডি বলেছে মুখ্যমন্ত্রী যে হলফনামা পেশ করেছেন একেবারে শেষ মুহূর্তে করেছেন, আমাদের তো কাউন্টার হলফনামা দিতে হবে। তা মাননীয় বিচারপতি আরো 1 সপ্তাহ টাইম এক্সটেন্ড করেছেন। কিন্তু দিদিমণি দিল্লি সফরে কি পেলেন? আইএনডিআই জোটের নেতারা এই প্রতিবেদন যখন করছি খুব একটা ছায়া মারাননি। আসতে পারেন কেউ, ওতে কি হয়? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন, এতদিনের এমপি পরিচয় টরিচয় আছে, কেউ সৌজন্য বিনিময় করতে পারে। কিন্তু আক্ষরিক অর্থে দিদিমণির এই ব্যাটেলে তার পাশে কে দাঁড়িয়েছেন? কেউ না, কেউ না, কেউ না, আইএনডিআই জোটেরও কেউ নয়। তা দিদিমণি বলেই ফেলেছেন, কেউ না হলে আমিই আছি, মানুষের স্বার্থে আমিই লড়ব। আপনি মানুষের স্বার্থে লড়ছেন না, আপনি লড়ছেন আপনার ভোট ব্যাংকে টিকিয়ে রাখতে, যে ভোট ব্যাংকের মধ্যে মৃত ভোটারও আছে, মাল্টিপল এন্ট্রিও আছে, পার্মানেন্টলি ডিসপ্লেস তারাও আছে, অবৈধ অনুপ্রবেশকারীও আছে। তাদের ভোট যাতে আপনার ঝুলিতে যায় সেটা নিশ্চিত করার জন্যই আপনার এই এত নাটক, এত আর্তনাদ। কিন্তু শেষ পর্যন্ত আপনার এই পরিকল্পনা সফল হবার ইঙ্গিত কিন্তু খুবই কম। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.